আজকে আমরা ক্লাস 7-এর দ্বিতীয় চ্যাপ্টার, বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অনুপাত চ্যাপ্টারটি শুরু করব। প্রথমে আমরা অনুপাত জিনিসটা কি এই সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। মনে করো তুমি একটি অঙ্ক পরীক্ষা দিচ্ছ, তোমাকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, অঙ্ক পরীক্ষা কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, তুমি সেই পরীক্ষায় প্রশ্ন দিয়েছো। এখন তোমার কি হয়েছে, মোট প্রশ্ন সংখ্যা ধরো 10টি কোশ্চেন দেওয়া ছিল, তুমি সঠিক করতে পেরেছো, সঠিক উত্তর করতে পেরেছো 8টি। তাহলে তোমার মোট প্রশ্ন সংখ্যার সঙ্গে সঠিক উত্তরের অনুপাত কত হবে? সঠিক উত্তর সংখ্যা বাই মোট প্রশ্ন সংখ্যা, অর্থাৎ এটা হলো কত? 8/10। এটাকে যদি আমি দেখো, এটা 8/10 2 দিয়ে ভাগ হচ্ছে, অর্থাৎ এটাকে যদি লঘিষ্ঠ আকারে নিয়ে আসি তাহলে এটা 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে 5 হলো। অর্থাৎ আমার সঠিক উত্তরের সংখ্যা এবং মোট প্রশ্নের সংখ্যা এর অনুপাত হলো 4/5। এই যে আমি দুটো রাশি, একটি রাশি হলো সঠিক উত্তরের সংখ্যা আর একটি হলো মোট প্রশ্নের সংখ্যা, এই যে দুটো রাশিকে ভাগ আকারে প্রকাশ করলাম, এই ভাগ আকারের প্রকাশটাই হলো দুটি রাশির মধ্যে অনুপাত। এই অনুপাতকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় 4:5। এই যে এটাকে অনুপাতের চিহ্ন, এটাই হলো অনুপাতের চিহ্ন, অনুপাত চিহ্ন 4:5। এই অনুপাতে তোমার একটা অনুপাতকে প্রকাশ করা হয়। এখন আমি তো ভাগ করলাম, তাহলে তোমরা বলতে পারো যে স্যার ভাগ করলাম, তাহলে ভাগকে আবার অনুপাত বলবো, তাহলে ভাগ আর অনুপাত একই জিনিস? না, একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখো, মনে করো একটা ভাগ, সেই ভাগটা আমি করছি ধরো 2 কেজি আলু কিনেছি, দাম নিয়েছে 30 টাকা। অর্থাৎ এখানে আলুর পরিমাণ তার সঙ্গে আলুর মূল্য, মোট মূল্য, এটার ভাগ করছি। তাহলে এখানে কত হলো? 2 দিয়ে 30কে ভাগ করলে 15 হয়, অর্থাৎ 1 কেজি আলু 15 টাকা। অর্থাৎ এখানে 15 টাকা প্রতি কেজি আলুর দাম। এখানে আলুর দাম হলো 15 টাকা প্রতি কেজি। এখানে দেখো, এটা আলুর পরিমাণ, এটা আলুর দাম, দুটি আলাদা রাশি। তাহলে দুটো আলাদা রাশিকে আমি ভাগ করতে পারলাম। এবং ভাগের ক্ষেত্রে কি হয়, একক, এখানে একক আছে, কিন্তু দুটো সমজাতীয় রাশি, ধরো 2 কেজি আলু আর 3 কেজি আলু, ধরো তুমি কিনেছো 2 কেজি আলু, আমি কিনেছি 3 কেজি আলু,
তাহলে এখানে ভাগ করলে কত হবে 2/3, এখানে কেজি কেজি ক্যান্সেল হয়ে যাবে, শুধু একটি সংখ্যা থাকবে। তাহলে ভাগের ক্ষেত্রে আমি কি দেখলাম, দুটো আলাদা রাশিকে ভাগ করা যায়, সমজাতীয় রাশিকেও ভাগ করা যায়। ভাগের ক্ষেত্রে ভাগফলের একক থাকতেও পারে, আবার ভাগফলের একক নাও থাকতে পারে। কিন্তু অনুপাতের ক্ষেত্রে কি হয়, সবসময় দুটো সমজাতীয় রাশিকে অনুপাত করতে হয়। এবং এই সমজাতীয় রাশিকে অনুপাত করার জন্য কি হয়, অনুপাতের কোনো একক থাকে না, এটা একটা বিশুদ্ধ সংখ্যা। তাহলে ভাগ আর অনুপাত দুটোর পার্থক্য কি? এক নম্বর ভাগ সমজাতীয় বা বিষম জাতীয় রাশির মধ্যে তুলনা। কিন্তু অনুপাত হলো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য কি? ভাগফলের একক থাকতে পারে বা নাও থাকতে পারে। 2 নম্বর হলো অনুপাতের কোনো একক থাকে না, এটি একটি বিশুদ্ধ সংখ্যা। তাহলে এই দুটো মূল পার্থক্য। একটা হলো ভাগ যখন করব তখন কি করব, একই জাতীয় রাশি বা আলাদা দুটো রাশির মধ্যে তুলনা করা। কিন্তু অনুপাতের ক্ষেত্রে একই ধরনের দুটো রাশির মধ্যে তুলনা করতে হয়। ভাগফলে একক থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অনুপাতের ক্ষেত্রে কখনো একক থাকে না। এই হলো দুটো মূল পার্থক্য। এইবার অনুপাত সম্পর্কে আরেকটু ডিটেল আমরা যাই। যেমন দেখো, মনে করো দুটো রাশি, তোমার পেন্সিলের দৈর্ঘ্য আর তোমার বন্ধুর পেন্সিলের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে তোমার পেন্সিলের দৈর্ঘ্য আর তোমার বন্ধু, দেখো এখানে দুটোই দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে এখানে রাশিটা একই জাতীয় হলো। তা আমি ধরে নিলাম তোমার পেন্সিলের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর তোমার বন্ধুর পেন্সিলের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে এখানে তোমার আর তোমার বন্ধুর পেন্সিলের দৈর্ঘ্য অনুপাত কত? 10/12। এই 10/12 এদের মধ্যে যেহেতু কাটাকুটি যাবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ যাবে, তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ এটা কত হলো? 5/6। তাহলে এখানে লিখতে হবে, তাহলে অতএব অনুপাতটা কি লিখবে? অতএব এখানে অনুপাত লিখবে তোমার পেন্সিলের দৈর্ঘ্য, মানে তোমরা এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আমার লিখবে, আর বন্ধুর
পেন্সিলের দৈর্ঘ্য সমান, এটা হলো কত, এটা অনুপাত চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 5:6, বোঝা গেল। এখন আরেকটা উদাহরণ নিচ্ছি, ধরো তোমাকে মোট 10টি প্রশ্ন দেওয়া হলো, তুমি তার সঠিক উত্তর দিতে পারলে 8টি প্রশ্নের, ঠিক আছে। তাহলে অনুপাত কত? তাহলে অনুপাত হলো সঠিক উত্তর বাই মোট প্রশ্ন, মানে 4/5। এখন যদি এই 10টির বদলে এই একই পরীক্ষায় তোমাকে 20টি প্রশ্ন দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, মোট প্রশ্নের সংখ্যা 20 হতো। এবার আমি প্রথমে দিয়েছিলাম 8টি প্রশ্নের উত্তর, 10টার মধ্যে 8টা, তাহলে 20 মানে 10কে 2 গুণ, তাহলে 8কেও 2 গুণ করব, অর্থাৎ 16/20। তাহলে আমি বলতে পারছি যে 20টি প্রশ্ন যদি থাকতো, তাহলে আমি এই অনুপাতে 16টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতাম, বোঝা গেল। তাহলে অর্থাৎ কি বোঝাচ্ছে, এখান থেকে কি পেলাম, যে ধরো এ একটি সংখ্যা, বি একটি সংখ্যা, এই দুটোর অনুপাত আছে, ভাগ মানে অনুপাত, সমজাতীয় রাশির ভাগ মানেই অনুপাত। তাহলে এই এ আর বিকে আমি যদি যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে তাদের যে অনুপাত সেটা পূর্বের অনুপাতের সঙ্গে সমান থাকে। একইভাবে a/b একটা অনুপাত আছে, একে আমি ধরো 2 দিয়ে ভাগ করছি, বিকেও 2 দিয়ে ভাগ করব, তাহলে এক্ষেত্রে a/2 আর b/2 এই দুটো অনুপাতটাও এই a/b এর সঙ্গে সমান হবে। অর্থাৎ কোনো অনুপাতের দুটি পদকেই যদি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয়, তাহলে যে নতুন সংখ্যা পাবো তাদের অনুপাতগুলো কিন্তু পূর্বের অনুপাতের সঙ্গে সমান হবে। এটা একটা বোঝা গেল। আচ্ছা, এবার নেক্সট তোমাদের বইয়ে দেখবে কোষে দেখি 2.1, আমরা আজকে এই চ্যাপ্টারের অঙ্কগুলি নিয়ে একটু আলোচনা করি। কোষে দেখি 2.1-এর 1 নম্বরের অঙ্ক হলো 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা, 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। তাহলে 1 কিলোগ্রাম চাল সমান 40 টাকা, 1 কিলোগ্রাম ডাল সমান 100 টাকা। এবার আমাকে বলছে এই চাল ও ডালের অনুপাত কত, চাল ও ডালের দামের অনুপাত কত। তাহলে চালের দাম বাই ডালের দাম, দুটোর অনুপাত চেয়েছে, তাহলে দুটোর অনুপাত করব। চালের দাম হলো 40 টাকা, ডালের দাম হলো 100 টাকা। তাহলে এখানে কত হলো, 40/100, এটাকে কাটাকুটি করলে 4/10 হয়, তারপরে 2 দিয়ে কাটলে 2/5 হয়।
তাহলে অতএব চাল ও ডালের দামের অনুপাত সমান 2:5। বুঝে গেল? তাহলে এখানে আমার দুটোর অনুপাত হলো 2:5। আচ্ছা, এই জায়গায় আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি যে মনে করো 2 কেজি চালের দাম 60 টাকা আর 500 গ্রাম ডালের দাম 60 টাকা। তাহলে প্রতি কেজি চাল ও ডালের দামের অনুপাত কত? দেখো, একই ধরনের অঙ্ক, শুধু পার্থক্য হলো আগে 1 কেজি চালের দাম দিয়েছিল, 1 কেজি ডালের দাম দিয়েছিল। এখানে কি আছে, প্রথমে বলা আছে 2 কেজি চালের দাম এটা 60 টাকা আর 500 গ্রাম ডালের দাম 60 টাকা। এবার আমার প্রতি কেজি চাল ও ডালের দাম কত সেটা বের করতে হবে। দেখো, প্রথমে আমাকে কি করতে হবে, 2 কেজি চালের দাম সমান 60 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত হবে, 60কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 30 টাকা। এবার 500 গ্রাম ডালের দাম সমান 60 টাকা। তাহলে 1 কেজি ডালের দাম, দেখো 1 কেজি মানে 500 গ্রামের দ্বিগুণ, তাহলে 60 × 20 টাকা সমান 120 টাকা। দেখো, দুটোই 1 কেজিতে নিয়ে গেলাম, এইবার তাদের অনুপাত করব। তাহলে অতএব চালের দাম বাই ডালের দাম সমান কত হলো, 30/120, অর্থাৎ 1/4। 30 দিয়ে কাটা করলে 1/4। তাহলে অতএব চালের ও ডালের দামের অনুপাত সমান 1:4। বুঝা গেল? এরপর নেক্সট হলো তোমাদের আমি করব 4-এর দাগের অঙ্ক। এখানে বলছে একটি আধুলি, একটি টাকা 1 টাকা ও একটি 2 টাকা মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে একটি আধুলির মূল্য সমান, আধুলি মানে 50 পয়সা, 50 পয়সাকে আধুলি বলা হয়, আর 25 পয়সাকে সিকি বলা হয়, এটা মনে রাখবে। একটি এক টাকা কয়েনের মূল্য সমান 1 টাকা। এইবার আমার কি করতে হবে, রাশিগুলোর একক একই জাতীয় রাখতে হবে। দুটো মূল্য হলো ঠিকই, কিন্তু একক আলাদা। তাহলে আমাকে সবগুলোর একক একই রাখতে হবে, অর্থাৎ এখানে পয়সা রেখেছি, এখানে টাকা, তাহলে অনুপাত করা যাবে না। তাহলে আইদার দুটোকেই পয়সায় অথবা দুটোকেই টাকাতে কনভার্ট করতে হবে। তো যেহেতু দুটোকেই পয়সাতে কনভার্ট করার সুবিধা, তাহলে আমি 1 টাকাকে 100 পয়সা লিখে দিলাম।
একটি 2 টাকা কয়েনের মূল্য সমান 2 টাকা, অর্থাৎ এটাকেও পয়সাতে নিয়ে গেলে 200 পয়সা। তাহলে অতএব 3টি মুদ্রার মূল্যের অনুপাত, তিনটি মুদ্রাকে আধুলি, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 3টি মুদ্রার মূল্যের অনুপাত কত? এখানে দেখো, যেহেতু 3টি রাশি আছে, তাহলে আমি কিন্তু এখানে ভাগ আকারে প্রকাশ করতে পারবো না। 2-এর বেশি যদি রাশির মধ্যে আমি তুলনা করি, তাহলে তাদেরকে ডিরেক্টলি ওই অনুপাত চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি হলো, একটা আধুলির মূল্য হলো 50 পয়সা ইস টু একটা 1 টাকার মূল্য 100 পয়সা ইস টু একটা 2 টাকার মূল্য 200 পয়সা। এখন 3টে রাশি থেকে এবার ছোট করার নিয়ম, ভাগ করার নিয়ম একই। আমি সেই উৎপাদক দিয়েই ভাগ করব যেগুলো 3টের মধ্যেই আছে। এখানে প্রথমে আমি পয়সাকে তুলে দিলাম, অর্থাৎ একক যেহেতু একই, তাহলে রাশিগুলো এককগুলো উঠে গিয়ে এককবিহীন হয়ে গেল। এবার 10 দিয়ে ভাগ করলে 5, 10 দিয়ে ভাগ করলে 10, 10 দিয়ে ভাগ করলে 20, আবার 5 দিয়ে ভাগ করলে 1, 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 4। তাহলে এটাই হচ্ছে সবথেকে ছোট আকার। তাহলে কি হলো, 3টি মুদ্রা অর্থাৎ একটা আধুলি, একটা 1 টাকার কয়েন এবং একটা 2 টাকার কয়েন, এদের মূল্যের অনুপাত হলো 1:2:4। নেক্সট আরেকটা দেখো, তিনটে রাশি দিয়ে আরেকটা করছি 5-এর দাগে। বলছে উমার বয়স 12 বছর 6 মাস। রাতুলের বয়স 12 বছর 4 মাস। নূরজাহানের বয়স 12 বছর, শুধু 12 বছর। তাহলে 3 জনের বয়স অনুপাত দেখো, এখানে 12 বছর 6 মাস, 12 বছর 4 মাস আর 12, এখানে বছর আর মাস মিলিয়ে আছে, অর্থাৎ মিশ্র এককে আছে। তাহলে মিশ্র একক ভাগ করা একটু অসুবিধা। আমি কি করব, সবগুলোকেই এদের মধ্যে ছোট একক যেটা, সেই ছোট এককে নিয়ে যাব, অর্থাৎ মাসে নিয়ে যাব। তোমরা চাইলে এটাকে বছরেও নিয়ে যেতে পারো, কিন্তু সবগুলোকে একই এককে রাখতে হবে। তাহলে মাসে নিয়ে গেলে আমি 12 বছরকে মাসে নিয়ে গেলে 12 মাস 12 বছর ইন্টু 12 বছর হবে প্রত্যেকটা, তাহলে 12 বছর ইন্টু 12 বছর হয়ে যাবে। তাহলে দেখো, আমি দুটোই করে দেখাচ্ছি তোমাদের, যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে। প্রথমে যদি আমি বছরে নিয়ে যাই, মাসে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 12 ইন্টু 12, তার সঙ্গে এটা মাস হয়ে গেল, তার সঙ্গে 6 যোগ হবে, এত মাস হলো। প্রত্যেকটাই তাই হবে, 12 ইন্টু 12, তার সঙ্গে 4 মাস, এটা হলো 12 ইন্টু 12। এখানে কোনো এক্সট্রা মাস নেই, তাই 12 ইন্টু 12 থেকে। তাহলে এখানে দেখো, সংখ্যাটা যথেষ্ট বড় হচ্ছে, এটা 144 হবে, তার সঙ্গে 6 যোগ হবে 150,
ঠিক আছে, এটা 150 মাস, এটা 144 প্লাস 4, তার মানে এটা হলো 148 মাস, আর এটা শুধু 144 মাস। ঠিক আছে, যদি তোমরা এটাকে ভাবো যে আমি বছরে নিয়ে যাব, তাহলে কি করবো সেক্ষেত্রে, এই 12 বছর 6 মাস, আচ্ছা 6 মাস মানে 12 বছরে 12 মাসে তো এক এক বছর হয়, তাহলে 6 মাস মানে 6/12 বছর হবে, অর্থাৎ 1/2। তাহলে এটা 12 প্লাস 6/12, অর্থাৎ 12 যোগ 1/2, অর্থাৎ এটা হবে 12.5, অর্থাৎ 12 দোকানে 24, 25, 25/2 বছর। এটা কি হবে 12 যোগ 12 বছর 4 মাস, 4/12, অর্থাৎ 12 যোগ 1/3, তার মানে এটা হয়ে যাবে 3 4 12 36, 37/3, আর এটা শুধু 12 ছিল, 12 থেকে গেল। তোমরা যেটা খুশি আইদার সবগুলোকেই মাসে নিয়ে যেতে পারো, অথবা এই রকমভাবে সবগুলোকে বছরে নিয়ে যেতে পারো। তাহলে মাসে যেহেতু পূর্ণ সংখ্যা আছে, আমি মাসেই করে দিচ্ছি তোমাদের। এবার তিনজনের বয়সের অনুপাত কি হবে? অনুপাত দাঁড়াবে, একটা 150 মাস, একটা 148 মাস, একটা 144 মাস। অর্থাৎ এখানে দাঁড়ালো, প্রথমে 2 দিয়ে কাটলে 75, 74, 72, আর কিছু দিয়ে যাবে না। তাহলে এটাই হলো তাদের অনুপাত। এবার আমি সরাসরি চলে যাচ্ছি, আচ্ছা 6 আর 7টা আমি করে দিচ্ছি না, তোমাদের বাড়ির জন্য দিচ্ছি। দেখো 6এরটা আমি একটু বলে দিই, সমকোণী সমদ্বিবাহু। সমকোণী, প্রথম সমকোণ হবে, আর সমদ্বিবাহু মানে এই সমকোণের সংলগ্ন দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এই ধরনের ত্রিভুজ। ঠিক আছে, এটা 6এরটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী হওয়ার জন্য এই কোণটা 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু হওয়ার জন্য কি হবে, এই কোণ আর এই কোণের পরিমাণ সমান হবে। তাহলে তিনটে কোণের মোট পরিমাণ যোগফল হচ্ছে 180, তার মধ্যে সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য একটা কোণ সমকোণ হয়ে গেল, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে 90 ডিগ্রি বাদ দিয়ে দিলে বাকি দুটো কোণের যোগফল হলো 180 থেকে 90 বিয়োগ করে দাও, কত হলো 90 ডিগ্রি হলো, অর্থাৎ এই দুটোর যোগফল 90 ডিগ্রি, এবং দুটো কোণের পরিমাণ সমান, কারণ তাদের বিপরীত বাহুগুলি সমান হয়। এটা মনে রাখবে, এই কোণের বিপরীত বাহুকে এটা, তাহলে এইটার অনুপাত আর এই কোণের বিপরীত বাহু এটা, এই দুজনের অনুপাত যেহেতু সমান, অর্থাৎ দুজনের পরিমাণ যেহেতু সমান, তাহলে দুটো কোণের পরিমাণটাও সমান হবে। তাহলে অর্থাৎ এক একটা কোণের মান দাঁড়াবে 45 ডিগ্রি করে। তাহলে এটা দাঁড়ালো 45 ডিগ্রি, এটাও দাঁড়াবে 45 ডিগ্রি, অনুপাত বেরিয়ে যাবে। সমবাহু, দেখো সমবাহু মানে তিনটে, একটা ত্রিভুজের তিনটে বাহু, তিনটে বাহুরই দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের যেমন তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে একই সঙ্গে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণও সমান হবে। এবার তিনটে কোণের পরিমাণ সমান হলে কত হবে, 180কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 60 ডিগ্রি, অর্থাৎ 7এর দাগের অঙ্কে প্রত্যেকটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি করে। তাহলে অনুপাতটা বের করবে। আমি আসবো 8এর দাগের অঙ্কে। পুলকবাবু মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। তাহলে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। তাহলে
আমি এটাকে যদি ভাগ আকারে প্রকাশ করি কি লিখব? পুলক বাবুর বয়স ভাগ মানিক বাবুর বয়স সমান 7/9। বা আমাকে বলে দিয়েছে যে মানিকবাবুর বয়স হলো 72 বছর, তাহলে আমাকে পুলকবাবুর বয়স বের করতে হবে। তাহলে পুলকবাবুর বয়স বলা নেই, আমি পুলকবাবুর বয়সেরটা এখানে রেখে দিলাম। আর মানিকবাবুর বয়স বলা আছে, এটা কত? 72 ইয়ার্স। তাহলে আমি 72 লিখে দিলাম, 7/9 অনুপাতটা থেকে গেল। তাহলে অতএব পুলকবাবুর বয়স, এবার এই যে আমার সম্পর্কটা তৈরি হলো, এই সম্পর্ক থেকে আমার পুলকবাবুর বয়সটা বেরিয়ে পড়বে। পুলকবাবুর বয়স দেখো, এখানে 72টা কি ভাগ হচ্ছিল, তাহলে সমান সমান চিহ্নের বাম দিকে 72 ভাগ হচ্ছে। আমি এই 72কে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে সেটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 7/9 ইন্টু 72, তাহলে এটা গেল 7 হলো। তাহলে 7 ইন্টু 7 মানে 49। তাহলে অর্থাৎ পুলকবাবুর বয়স হলো 49 বছর। ঠিক আছে, আচ্ছা নেক্সট। দশের অঙ্কের বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 72:7। তাহলে বৃত্তের পরিধি ইস্টু ব্যাস সমান কত হচ্ছে? 22:7। এটা আমার বলে দেয়া আছে অনুপাতটা। এবার বলছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, তার পরিধি কত হিসেব করতে হবে, তার পরিধি। তাহলে ব্যাস কত বলা আছে? 2 মিটার 1 ডেসিমিটার। দেখো এটা একটা মিশ্র এককে আছে, এটাকে আমাকে একই এককে নিয়ে যেতে হবে। তাহলে মিটারকে ডেসিমিটারে নিয়ে যাই, তাহলে মিটারকে ডেসিমিটারে নিয়ে গেলে 2 × 10 প্লাস 1, টোটালটা হলো ডেসিমিটার। অর্থাৎ 20 আর 10 একে 21 ডেসিমিটার, 21 ডেসিমিটার। এবার আমি এই অনুপাতকে ভাগ আকারে লিখছি। তাহলে অতএব বৃত্তের পরিধি বাই ব্যাস সমান কত? 22/7। বা বৃত্তের পরিধি বাই ব্যাস কত? কেন? যে বৃত্তের ব্যাস 21 ডেসিমিটার তার পরিধি কত বের করতে হবে। তাহলে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি সমান 22/7 ইন্টু 21 ডেসিমিটার, অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে 3 হলো, তাহলে 66 ডেসিমিটার। এবার আমার এককটা দেয়া ছিল কিসে? মিটার আর ডেসিমিটারে মিশিয়ে। তাহলে আমি এই 66 যে ডেসিমিটার হলো এটাকেও আমি মিটার ডেসিমিটারে মিশিয়ে লিখব। অর্থাৎ 66 ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে 6 হবে, তাহলে 6 মিটার আর ভাগশেষ থাকবে 6, তাহলে সেই 6টা ডেসিমিটার হবে। তাহলে যে বৃত্তের ব্যাস, যে বৃত্তের ব্যাস তোমার 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হচ্ছে 6 মিটার 6 ডেসিমিটার। তাহলে বোঝা গেল।
আজকে এই পর্যন্ত থাকলো। এই চ্যাপ্টারের সব অঙ্কগুলোই তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? পরের দিন আমরা এর পরের চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব।